হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা গতকাল ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসা ফার্স্ট শিফটের অঙ্ক করে নিয়েছিলাম। আজকে আমরা 16ই নভেম্বর 2024 সেকেন্ড শিফটে আসা 30টি অঙ্কের সমাধান করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আগের ক্লাসটি না দেখে থাকলে আমাদের চ্যানেল একটু ফলো করো। দেখো চ্যানেল প্লে লিস্টে চলে যাও, দেখো পিএসসি প্র্যাকটিস সেট বলে লেখা রয়েছে, ওটার মধ্যে আগের ক্লাসটি পেয়ে যাবে। আজকে আমরা সেকেন্ড শিফটে আসা 30টি অঙ্কের সমাধান করব। দেখো প্রথম প্রশ্ন আমাদের কী এসেছিল, এটা আমরা কিন্তু আমাদের যেটা বুকলেট এ রয়েছে সেটা করছি। ওকে, দেখো বলেছে দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিটে ও 24 মিনিটে ভর্তি করা যায় এবং বলেছে এবং নিঃশাসন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। একসাথে যদি 3টি পাইপ কাজ করে তবে ট্যাঙ্কটি ভর্তি হতে 15 মিনিট সময় লাগে। ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে? এটাকে চলো একটাকে এ লিখি, একটাকে বি লিখি, আর একটাকে মনে করো সি খালি করছে। তাহলে একটা 20 আছে, একটা আছে 24, আর একটা কত আছে জানি না। 20 আর 24-এর লসাগু করো। 10 দুগুনি 20, 12 দুগুনি 24, 5 দুগুনি 10, 6 দুগুনি 12। তাহলে 5 ছক 30, আর এদিকে তাহলে এদিকে 2 দুগুনি 4, টোটাল পাচ্ছে 120। তাহলে এখানে পাচ্ছে 120। তাহলে এখানে 20কে 6 দিয়ে গুণ করলে 120 হয়। 24কে কত দিয়ে গুণ করবো? 24কে 5 দিয়ে গুণ করলে 120 হয়। এই দুটো যোগ হবে, এখান থেকে একটা বিয়োগ হবে যেটা খালি করছে, সমান সমান যেটা পাই এটা পাই হলো আমরা পার মিনিট, যেহেতু বলেছে পার মিনিটে এটা পাবো। এবার দেখো বলেছে মনে করো এখানে কিছু নেই, মানে এখানে মনে করো এক্স আছে। তাহলে এখানে আমাদের কত হবে? 6 5 11 মাইনাস এক্স যাবে, 11 মাইনাস এক্স। তাহলে যদি এই টোটালটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাব যে কতটা টাইম লাগবে। তাহলে 120কে যদি আমি 11 মাইনাস এক্স দিয়ে ভাগ করি, আমাদের প্রশ্নে বলে দিয়েছে 15 মিনিট সময় লাগবে। তাহলে সমান সমান বলতে পারি 15। ক্যালকুলেশন করো। 15কে 8 দিয়ে গুণ করলে দেখো 120 হয়। তাহলে একে গুণ করো, এখানে 8 আসবে। এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করো। 11 মাইনাস এক্স সমান সমান 8। তাহলে মাইনাস এক্স সমান সমান 8, 11কে ওপাশে পাঠাও, -11। তো মাইনাস এক্স সমান সমান -3 পাচ্ছি। মাইনাস মাইনাস কাটো, এক্সের মান পেলাম। তাহলে এক্সের মান পেলাম 3। তাহলে এইখানটায় 3 হবে, এখানটায় 3। দেখো এখানে আমরা এই 3টা পাচ্ছি কিন্তু পার মিনিটে খালি করছে, যেহেতু এটা মাইনাস, পার মিনিটে খালি করছে 3 ইউনিট। আবার প্রশ্নে বলেছে দেখো 1 মিনিটে তোমার 3 গ্যালন জল খালি করে। তাহলে এই 3-এর মানে 3, পার মিনিটে আমরা পাচ্ছি 3 ইউনিট খালি করছে। আবার প্রশ্নে বলেছে 1 মিনিটে 3 গ্যালন খালি করা যায়। তাহলে এই 3-এর মানই হলো 3 গ্যালন। ওকে, এই 3-এর মানই হলো 3 গ্যালন। তাহলে 1-এর মান কত? 1 গ্যালন। আমাদের কত লাগবে? টোটাল আমরা যেটা ক্যাপাসিটি পেয়েছি 120 পেয়েছি। তাহলে 120-র মান কত? 1-এর মান যদি 1 গ্যালন হয়, 120-র মান 120 গ্যালন। তো অপশান নাম্বার সি কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে। 33 নম্বর দেখো কি বলেছে। এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে যদি সে মোট সময়ের 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়ে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে? দেখো 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যদি সে মোট সময়ের 2/3 বলেছে, যদি সে মোট সময়ের 2/3 মধ্যে, মোট সময় কত? 45 মিনিট। তাহলে 45-এর 2/3, 2/3, 3×15 45। তাহলে 15 দুগুণে 30 মিনিটের কথা এখানে বলেছে। ওকে, 30 মিনিটের মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে। তাহলে 6 কিলোমিটার অর্ধেক 3, তাহলে 30 মিনিটে কত যাচ্ছে? 3 কিমি যাচ্ছে। তাহলে অবশিষ্ট সময়ে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে? অবশিষ্ট সময় কত? 30 মিনিট হয়ে গেছে, টোটাল কিন্তু 45 মিনিট। তাহলে অবশিষ্ট থাকলো 45 মাইনাস 30, কত থাকছে বলো? 15 মিনিট থাকছে অবশিষ্ট। এবং অবশিষ্ট যেটা দূরত্ব 3 কিমি হয়ে গেছে, তাহলে বাকি আছে আর 3 কিমি, টোটাল 6 কিমি। এবার হচ্ছে তার গতিবেগ কত হবে? আমরা কি জানি যে গতিবেগ সমান সমান, মানে স্পিড সমান সমান ডিস্ট্যান্স বাই টাইম। দেখো তাহলে সে 15 মিনিটে 3 কিমি, এটাকে চলো এটাকে সেকেন্ডে করি, এটাকে মিটারে করি। 3 কিমি মানে কত? 3000 মিটার, 1000 দিয়ে গুণ করতে হয়। আর এখানে আমাদের 15 মিনিট বলেছে, 15 মিনিট মানে কত সেকেন্ড?
1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 15 মিনিট মানে 15কে 60 দিয়ে গুণ করো, 6 × 90 900 সেকেন্ড হবে। এবার এটা তাহলে মিটার পার সেকেন্ডে পেলাম। একে দেখো অ্যান্সার আছে কিমি পার ঘন্টায়, তাহলে একে তুমি কিমি পার ঘন্টায় করার জন্য 18/5 দিয়ে গুণ করে দাও। এছাড়া তুমি এইভাবেও করতে পারতে যে 15 মিনিটে 3 কিমি, তাহলে তোমার এই 60 মিনিটে কত কিমি হচ্ছে, এটাও করা যেত, তাহলে 12 আসছে, তাই না? চলে এটাতে যেহেতু আমরা করেছি এটাতে ক্যালকুলেশন করি। 0 0 0 0 কেটে দাও, তোমার 3 × 10 = 30, 3 × 3 = 9, 3 দিয়ে কাটো, 3 × 6 = 18, 5 দিয়ে কাটো, 5 × 2 = 10, তাহলে দেখো 12 আসছে, 12 কিমি পার ঘন্টা, যেটা অপশান নাম্বার সিতে আছে। এখানে দেখো বলেছে এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে করে এবং বি ওই কাজের 2/5 অংশ 6 দিনে করে। এ বি একসাথে কতদিনে সম্পূর্ণ করবে? তাহলে এ লেখো, বি লেখো। এবার দেখো এইটাকে টোটাল কাজ কতদিনে করছে সেটা বার করবো। দেখো এ তোমার হাফ অংশ করছে হলো 5 দিনে, তাহলে এক অংশ করতে কত টাইম লাগবে? 10 দিন লাগবে। হাফ যদি 5 দিনে করে, এক করতে 10 দিন লাগবে, তাহলে এখানে লেখো 10। বি দেখো 2/5 অংশ করছে তোমার 6 দিনে, তাহলে তোমার এক অংশ করতে টাইম লাগবে কত? এক অংশ করতে টাইম লাগবে আমার 6/2/5, তাই তো? এক অংশ করতে টাইম লাগবে 6/2/5, ভাগ উল্টে গুণ হয়, মানে 5/2 হয়ে যাবে। 2 দিয়ে কাটো, 3 × 2 = 6, তাহলে 15 দিন। তো এখানে লেখো 15 দিন। এই দুটো লসাগু করলে 30 পাচ্ছি, 3 × 10 = 30, 30কে 15 দিয়ে ভাগ করো, 2 পাচ্ছি। এই দুটো একসঙ্গে 5 করছে এরা পার ডে, তাহলে টোটাল 30 ইউনিট কত টাইম লাগবে? 30/5, 5 দিয়ে কাটো, 6 দিন লাগবে একসাথে যদি তারা করে, যেটা বিতে আছে। এর মধ্যে দেখো বলেছে অনুপস্থিত সংখ্যাটি লেখো। এখানে কি রয়েছে? 4 আছে, 9 আছে, 17 আছে, 35 আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, 139 আছে। এখান থেকে যদি আমি এই যে পার্থক্য দেখি, 4 আর 9 মধ্যে পার্থক্য কত? 5। এখান থেকে পার্থক্য কত? 8। এখান থেকে পার্থক্য কত? 17 আর কত হলে 35, 7 কত হলে 15, 8 হলে হাতে 1 রয়েছে, 1 আর 1 2, তাহলে 18 পাচ্ছি। যদি আমরা এখানে আবার ডিফারেন্স দেখি, 5 × 3 = 8, 8-এর সঙ্গে আবার 10 এখানে, এখানে যদি আমি বলি 7 যাচ্ছে, এইভাবে যদি না হয় তাহলে দেখো তোমার 4 × 2 = 8 + 1 আসছে এখানে, 9 × 2 = 18 - 1, 17 × 2 = 34 + 1, চলো একটা 1 যোগ হচ্ছে, একটা 1 বিয়োগ হচ্ছে, এইভাবে কিন্তু আসছে। দেখো তোমার 4 × 2, 4 × 2 = 8 + 1 9 আসছে। এখানে করো 9 × 2, 9 × 2 = 18, 18 - 1 তোমার 17 আসছে। তাহলে যোগ 1 বিয়োগ 1, তাহলে এবার যোগ হবে। তোমার দেখো 17 × 2, 17 × 2 = 34, তাহলে এবার যোগ 1 হবে, 35 আসলো। তাহলে এবার বিয়োগ 1 হবে, এখানে তাহলে 35 × 2, 35 × 2 = 70, বিয়োগ 1 কত হচ্ছে? 69 হবে অ্যান্সার, যেটা ডিতে রয়েছে। ওকে, তাহলে এখানে 69 হবে। একে যদি আবার গুণ করি, তাহলে 69কে 2 দিয়ে গুণ করো, 9 × 2 = 18, 8, 6 × 2 = 12, 1 × 13, বিয়োগ 1 হয়েছে, তাহলে এবার যোগ 1 হবে, 139, দেখো মিলে যাচ্ছে। তো ডি হবে অ্যান্সার। সাহিত্যে দেখো বলেছে 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি গোলককে একটি পোলকে অতিক্রম করে। ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো ট্রেনটি কোনো পোল বা কোনো মানুষকে অতিক্রম করছে, মানে কি ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে 24 সেকেন্ডে 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি তোমার পোলকে অতিক্রম করছে, তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কত? 240 মিটার। টাইম কত? টাইম হলো 24 সেকেন্ড। তাহলে গতিবেগ কত? আমরা জানি গতিবেগ সমান ডিস্টেন্স, যেহেতু ট্রেনটি একটা পোলকে অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে, তাহলে ডিস্টেন্স সমান 240 হবে। টাইম কত? 24, তাহলে ডিস্টেন্স বাই টাইম সমান স্পিড। 24 দিয়ে 10, তাহলে আমরা পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড, এটা ট্রেনের গতিবেগ। তাহলে 600 মিটার, তাহলে ট্রেনটি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করবে। তার মানে আমরা টাইম সমান কী জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 650 + 240, স্পিড কত? 10 মিটার পার সেকেন্ড।
ক্যালকুলেশন করো। তোমার 0 5 4 9 6 2 8 বাই 10, 0 0 কাটো, সমান সমান 89 সেকেন্ড কিন্তু অ্যান্সার হবে, যেটা বিতে আছে। 8টি দেখো বলেছে এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত 7:3 এবং তাদের বয়সের গুণফল 756, 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। দেখো ব্যক্তি আছে, ইস্টু তার পুত্র আছে, 7:3, এটাকে সাধারণ অনুপাত এক্স ধরো, তাহলে ব্যক্তির বয়স মনে করো 7x, পুত্রের বয়স মনে করো 3x, এই দুটোকে গুণ করতে বলেছে, তাহলে 3 7 21 এক্স স্কোয়ার পাচ্ছি, সমান বলে দিয়েছে 756, তাহলে সমান লেখো 756। একে যদি আমরা 7 দিয়ে কাটি, 7 একে 7, 0 7 8 56, 3 7 21, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 6 18, তাহলে এক্স স্কোয়ার সমান পাচ্ছি 36, এক্স সমান √36 মানে কত 6, তো এক্সের মান কত পেলাম 6, তাহলে 7x এর মান কত 6 7 42, 3x এর মান কত 3 6 18, কী বলেছে তাহলে 6 বছর পর তাদের বয়সের অনুপাত, 6 বছর পর কত হবে, এর সঙ্গে 6 যোগ করো, এর সঙ্গে 6 যোগ করো, তাহলে এখানে কত পাচ্ছি 6 2 8 48 পাচ্ছি, ইস্টু দাও যেহেতু অনুপাত চেয়েছে, এখানে 8 6 14 4, হাতে 1 1 রেখে 2, তাহলে একে যদি ছোটো করে 24 দুগুণে 48 মানে 2:1 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 40 নম্বর দেখো বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা, নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দূরত্ব অতিক্রম করে। আগে স্রোতের অনুকূলে গতিবেগ বার করি। আমরা কি জানি, আমাদের স্থির জল আমরা একটা ছক শিখেছিলাম, চলো ছক ধরেই করি। আমরা জানি প্রতিকূল লিখতে হয়, তারপরে স্রোত লিখতে হয়, তারপরে স্থির জল আসে, তারপরে আবার স্রোত আসে, তারপরে অনুকূল। এদিকে যেতে গেলে যোগ করতে হয়। তাহলে দেখো স্থির জলের গতিবেগ 15, এই ঘরে শুধু গতিবেগ লিখতে হয়, তাহলে তোমার স্থির জলের ঘরে এখানে 15 লিখে দাও, এবং স্রোতের গতিবেগ 3, তাহলে এটাও 3 হবে, এটাও 3 হবে। আর কিছু দেওয়া আছে, স্থির জলে তোমার স্থির জলে একটি নৌকার গতিবেগ 15, স্রোতের গতিবেগ 3, তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে বলে, সেদিকে যেতে গেলে যোগ করতে হয়, তাহলে অনুকূলে গতিবেগ 18 কিমি পার ঘন্টা, 15 3 18, তাহলে 12 মিনিটে কত যাবে। দেখো 18 কিমি পার ঘন্টা মানে কি, তোমার 1 ঘন্টায় কত যাচ্ছে, 1 ঘন্টা মানে 60 মিনিটে, 60 মিনিটে যাচ্ছে আমার 18 কিমি, তাহলে 12 মিনিটে কত যাবে। দেখো 60কে 5 দিয়ে ভাগ করলে 12 হয়, তো 18কেও তুমি 5 দিয়ে ভাগ করে দাও, কত আসবে দেখো, 18কে 5 দিয়ে ভাগ করলে তোমার 3 5 15, 3 থাকছে 5 6 30, 3.6 কিমি হবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 41 নম্বর দেখো বলেছে যদি 500 টাকা 4 বছরের সরল সুদ হয় 100 টাকা, তাহলে বাৎসরিক শতকরা সুদের হার কত। আমরা কি জানি, আই সমান PTR/100। দেখো বলেছে 500 টাকার 4 বছরের সরল সুদ হয় 100 টাকা, তাহলে এটাকে শুধু ঘুরিয়ে লেখো, PTR/100 সমান আই। পি কত 500 টাকা, 4 বছর, সুদের আর জানি না, বাই 100 সমান সরল সুদ কত 100 টাকা। ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, 5 দিয়ে কাটো, 5 5 25, তো আর সমান 5% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। নেক্সট দেখো বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 18 দ্বারা বিভাজ্য, তাহলে এটার অ্যান্সার হবে 12 15 এবং 18 লসাগু করো। ফার্স্ট এটার লসাগু করো, 3 দিয়ে দাও, 3 4 12, 3 5 15, 3 6 18, একে 2 দিয়ে দাও, 2 দুগুণি 4, 5 3 দুগুণি 6, তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 5 12 60, 60কে যদি 3 দিয়ে গুণ করো 180 হবে লসাগু, এলসিএম। এবার দেখো বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1000, সরি 10,000 হচ্ছে। ওকে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10,000, 1 2 3 4 তোমার 5টা অঙ্ক, একে তুমি 180 দিয়ে ভাগ করো। দেখো একে যদি আমি 180 দিয়ে ভাগ করি কত আসছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, একে যদি 180 দিয়ে ভাগ করি এতটা নিতে হবে, যেহেতু 180 থেকে ছোট, তাহলে এতটা যদি নিই তোমার এখানে, তাহলে আমরা কত দিতে পারি, 5 8 এবং 90 দিতে পারি, আর 6 8 এবং 6 48, 8 6 তোমার তাহলে বেশি হবে, 5 দাও, 5 0 0, তোমার 5 8 এবং 90, যদি 6 দিতাম 6 0 0, 6 48, 8 হাতে 4 থাকতো, 6 কে 6 4 10, বেশি হয়ে যেত,
শূন্য, এখানে শূন্য, এখানে কত আসলো 9 কত হলে 10, 1 হলে, তো এখানে আর একটা শূন্য, আর একবার 5 দাও, 900 পেলাম। দেখো এখানে কত শূন্য, এখানে শূন্য, 9 কত হলে তোমার এখানে 1 আসছে, 100 পাচ্ছি। দেখো এখানে 100 রয়েছে, আর কত হতে হতো বলো তো, এখানে 100 রয়েছে, যদি এর সঙ্গে আরও 80 যুক্ত থাকতো তাহলে কিন্তু এটা 180 দ্বারা মিলে যেত, কারণ এর থেকে তো বিয়োগ করলে 5 অঙ্কের থেকে কম হয়ে যাবে, তাহলে এর সঙ্গে যদি আরও 80 যোগ করতে পারি আমরা, তাহলে সেটা 180 দ্বারা বিভাজ্য যাবে। কেন? এর সঙ্গে 80 যোগ করলে 180 হয়ে যাবে, তাহলে 180 একে, তাহলে এটা 180 হয়ে যাবে, 180 যাবে, মিলে যাবে। তাহলে কত যোগ করতে হবে? এর সঙ্গে আরও 80 যোগ করতে হবে, 1 0 0 0 0 0 1 2 3 4, তাহলে তোমার 5 অঙ্ক বলেছে, তাহলে 10,000, 10 1 2 3, 10,000 সঙ্গে 80 যোগ করে দাও, কত আসছে? 0 8 0 1 0। এটা অপশান নাম্বার ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। এখানে দেখো বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং সেই কারণে এ বি এর থেকে 80 দিন আগে একটি কাজ শেষ করে, তারা একসঙ্গে কাজটি কত দিনে শেষ করতে পারবে তা নির্ণয় করো। দেখো এটাকে এইভাবে করবে, এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে বি এর ক্ষমতা 1 হলে এর ক্ষমতা 3 হবে। দেখো ক্ষমতার রেশিওর সঙ্গে মনে রাখবে টাইমের রেশিও উল্টে যায়, কেননা যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে, তাহলে টাইমের রেশিও উল্টে দাও, এটা গেল টাইম, মানে এর টাইম 1 ঘন্টা লাগলে বি এর টাইম 3 ঘন্টা লাগবে। বলেছে এ বি এর থেকে 80 দিন আগে কাজ শেষ করে, দেখো দুটোর মধ্যে পার্থক্য কত? 2 পাচ্ছি, মানে এই অনুযায়ী পাচ্ছি আমরা 2 দিন আগে কাজ শেষ করছে, মানে 2 ইউনিট আগে। প্রশ্নে বলেছে 80 দিন আগে, তাহলে এই 2 এর মানই কত? 80। তো 1 এর মান কত? 1 এর মান তাহলে 40 হবে। কি চেয়েছে? তারা একসঙ্গে কত দিনে কাজ শেষ করবে। 1 এর মান 40 হলে 3 এর মান কত হয় বলো? 3 এর মান হবে 3 4 12, 120। এ লেখো, এবার বি লেখো, আমরা যেভাবে করতাম। 1 এর মান 40, মানে এ 40 দিনে টোটাল কাজ করছে, বি 120 দিনে টোটাল কাজ করছে। দুটো লসাগু করলে 120 আসবে, 40কে 3 দিয়ে গুণ করলে 120, তাহলে এখানে 1 আসবে, যোগ করলে 4 পাচ্ছি, এটা করছে হলো তোমার পার ডে। তাহলে টোটাল কাজ শেষ করতে 120/4 দিন লাগবে, 4 দিয়ে কাটো, 3 4 12 সমান সমান 30 দিন লাগবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। 48 নম্বর দেখো বলেছে এ 30,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন এবং তার 4 মাস পর বি এর সাথে ওই ব্যবসায় যুক্ত হন। 1 বছর পরে 2:3 অনুপাতে তাদের লভ্যাংশ ভাগ হলে ওই ব্যবসায় বি এর মূলধন নির্ণয় করো। দেখো এ আছে, এ মনে করো তোমার 30,000 টাকা নিয়ে একটা ব্যবসায় যুক্ত করেছে। বি কত টাকা নিয়ে? বি মনে করো এক্স টাকা নিয়ে। এর টাকা কত মাসের জন্য ছিল? এর টাকা, এটা টোটাল ইনভেস্টমেন্ট, আমরা জানি যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাহলে এটা এর ইনভেস্টমেন্ট, এটা বি এর ইনভেস্টমেন্ট। ওকে, আবার টাইম কত? এর টাইম দেখো টোটাল 12 মাসই ছিল, আর বি এর টাইম কিন্তু টোটাল 12 মাস ছিল না। দেখো ব্যবসা শুরু করার 4 মাস পরে বি যুক্ত হয়েছে, তাহলে বাকি থাকলো কত? 12 মাইনাস 4, তাহলে 8 মাস ছিল বি এর টাকা, তাহলে এখানে দেখো 8 মাস। এটাকে আমরা ছোট করতে পারি কিংবা এইভাবেও গুণ করতে পারি, চলো এইভাবে আমরা গুণ করি। 3 12 36, এখানে একটা শূন্য, 1 2 3, আর এখানে 8x। দেখো একে আমরা ছোট করতে পারি, একে তুমি 4 দিয়ে কাটো তোমার, কিংবা একে যদি 8 দিয়ে কাটো, চলো একে যদি 4 দিয়ে কাটি, 4 নং 36, 0 1 2 3, তাহলে এখানে 4 দুগুণে 8, 2x পাচ্ছি। আবার কাটো, 45 দুগুণে 90, 1 2 3টে 0, আর এখানে শুধু এক্স পাচ্ছি। তাহলে এটা পেলাম তাদের লাভের অনুপাত। ওকে, প্রফিট, কারণ ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করলে প্রফিট হয়। আর প্রশ্নে বলে দিয়েছে দেখো লাভের অনুপাত 2:3, তাহলে আমি বলতে পারি এটা ইস টু এটা মানেই 2:3, তাহলে আমি ইস টু যেহেতু আছে বাই হিসাবে লিখতে পারি, বাই এক্স সমান সমান 2/3। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 দুগুণি 4, এখানে আবার পাচ্ছি 2 দুগুণি 4। ওকে, 2 দুগুণি 4, 2 দুগুণি 4 পাচ্ছি, 5 দুগুণি 10, দুটো শূন্য পাচ্ছি। তো এক্সের মান কোনাকুনি গুণ করো, 0 0 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 দুগুণি 6 রেখে 7, 3 দুগুণি 6। এক্স মানে বি কত টাকা দিয়েছিল সেটা আমরা ধরেছিলাম, তো এখানে 67,500 টাকা, অপশান নাম্বার ডিতে আছে। দেখো বলেছে এক ব্যক্তি 36টি কমলালেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করেন তা 4টি কমলালেবুর বিক্রয় মূল্য, তার লোকসানের হার কত? দেখো আমরা কি জানি যে লস সমান সমান কি জানি? লস সমান সমান, দেখো এখানে একটা জিনিস বাদ দাও, মনে করো লস হয়েছে, লস হলে তাহলে আমরা কি জানি যে
বিক্রয় মূল্য মানে কি? লস মানে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস লস। কারণ মনে করো 100 টাকা ক্রয় মূল্য ছিল, 10 টাকা সে লস করেছে, তাহলে তার বিক্রয় মূল্য বেশি ছিল, 110 টাকা ছিল, এই আসছে, তাই না? তাহলে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস লস, এটা আমরা জানি। এখানে আমাদের বলেছে দেখো 36টি কমলালেবু বিক্রি করে, তাহলে আমরা বলতে পারি 36টি সেলিং প্রাইস সমান সমান, দেখো 36টি কমলালেবুর বিক্রয় মূল্য, তাহলে এখানে 36টি কমলালেবুর ক্রয় মূল্য হবে। ওকে, কারণ 36টি কমলালেবু তো, তাহলে 36টি কমলালেবু কিনছে, 36টি বিক্রি করছে, এবং লস কত হচ্ছে? 4টি কমলালেবুর বিক্রয় মূল্য লস হচ্ছে, তাহলে এখানে 4 এসপি লস হচ্ছে। ক্যালকুলেশন করো, 36 এসপি 4 এসপি এপাশে আনো, -4 এসপি সমান সমান 36 সিপি। এখান থেকে যদি ক্যালকুলেশন করি 32 পাচ্ছি, 32 এসপি সমান সমান 36 সিপি। এখানে এটাকে ছোট করো, তোমার 4 নং 36, 4টা 32, তাহলে 8 এসপি সমান সমান 9 সিপি পাচ্ছি, তাহলে এসপি বাই সিপি করো সমান সমান 9 বাই এখানে 8 পাচ্ছি। এবার বলেছে তার লোকসানের হার কত, দেখো ক্রয় মূল্য যদি 8 টাকা হয়, বিক্রয় মূল্য হবে তোমার, তাহলে লোকসান হচ্ছে 1 টাকা, এই হিসাবে। ওকে, তাহলে 8 টাকার উপর লস হচ্ছে 1 টাকা, কারণ লাভ লোকসান আমরা ক্রয় মূল্যের উপর বার করবো, একে কত 100তে কত, 4 দুগুনি 8, 4 পয়সা 100, 25/2 মানে কত 12.5, তো 12.5% কিন্তু লস হবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। 54 নম্বর দেখো কী বলেছে, একটি ট্রেন সকাল 8টায় হাওড়া থেকে যাত্রা শুরু করে, দুপুর 12টায় বর্ধমানে পৌঁছায়। অপর একটি ট্রেন সকাল 7টায় বর্ধমান থেকে যাত্রা শুরু করে, দুপুর 12টায় হাওড়ায় পৌঁছায়, কখন তারা মিলিত হবে? দেখো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটা দূরত্ব ধরে নিতে পারি, কিংবা এক্সও ধরতে পারি। ওকে, দেখো একটা জিনিস খেয়াল করো, একজন মনে করো 8টায় যাচ্ছে, রওনা করছে, এবং 12টায় পৌঁছাচ্ছে, আর একজন তোমার 7টায় বর্ধমান থেকে রওনা হচ্ছে, 7টায়। ওকে, এখানে 8টা, এখানে 7টা। ওকে, এবার দেখো একজন তাহলে 8টা থেকে 12টা কয় ঘন্টা চলছে? 4 ঘন্টা চলছে। 8টা থেকে 12টা, এর পৌঁছাতে 4 ঘন্টা লাগছে। আবার এর পৌঁছাতে কতক্ষণ লাগছে? তোমার 7টা থেকে 12টা 5 ঘন্টা লাগছে। ওকে, এর পৌঁছাতে 5 ঘন্টা লাগছে। একটা দূরত্ব আমি ধরে নিই, দূরত্ব মনে করো এই দুটো লসগুকে দূরত্ব ধরো, 4 5 20 ধরো দূরত্ব। 4 5 যদি 20 কিমি আমাদের দূরত্ব হয়, তাহলে এই যে প্রথম ট্রেনটা যেটা 8টায় তোমার হাওড়া থেকে যাত্রা শুরু করছে, তার পৌঁছাতে কতক্ষণ লাগছে? দেখো 4 ঘন্টা, দেখো 4 ঘন্টায় পৌঁছে যাচ্ছে, তাহলে পৌঁছাতে আমার 4 ঘন্টা লাগছে। কত কিমি যাচ্ছে? 20 কিমি। আমরা জানি যে স্পিড সমান সমান, এখানে আগে গতিবেগ বার করো, স্পিড সমান সমান ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্স কত? 20 ধরেছি, আর টাইম কত? 4, তাহলে স্পিড পাচ্ছি 5 কিমি পার ঘন্টা। ঠিক একইভাবে এটা বার করো, এটা যদি বার করি আমরা, তাহলে স্পিড সমান সমান ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্স কত ধরেছি? 20, আর স্পিড ধরেছি হলো 5, আর টাইম ধরেছি 5 ঘন্টা, তো এখানে পাচ্ছি 4 কিমি পার ঘন্টা। আমরা কি জানি, যখন একে অপরের বিপরীত দিকে যায়, মানে একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, তখন আপেক্ষিক গতিবেগ যোগ করতে হয়, তাহলে টোটাল পাচ্ছি 9 কিমি পার ঘন্টা। এবার ডিস্ট্যান্স কিন্তু আর 20 থাকবে না এখানে, কারণ দেখো এইখানে একজন 8টায় ছেড়েছে, একজন 7টায় ছেড়েছে, তাহলে এই 7টা থেকে আমি আগে এই 7টাকে 8টায় কনভার্ট করব, তাহলে এখানে 1 ঘন্টা পাবো, তাহলে এখানে 8টা হয়ে যাবে। তাহলে এর গতিবেগ কত বলো? এর গতিবেগ পেয়েছি 4 কিমি পার ঘন্টা। ওকে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় 4 যাবে, তাহলে এই 20 থেকে আমি 4 বিয়োগ করে ডিস্ট্যান্স করব 16 করব। বোঝা গেল? 20 থেকে 4 বিয়োগ করে 16 করব, কারণ এটা 7টায় আছে, দুটোকে আমি সেম করব, এটাকে 8টায় করব। 8টায় করার জন্য আমি 1 ঘন্টায় কতটা যাচ্ছে বলো? 1 ঘন্টায় যাচ্ছে, এর গতিবেগ পেয়েছি 4 কিমি, তাহলে 1 ঘন্টায় 4 কিমি যাচ্ছে, মানে আমি 20 থেকে 4 বাদ দিয়ে ডিস্ট্যান্স করব 16, এবং আপেক্ষিক গতিবেগ 9, মানে একে 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে টাইম পেয়ে যাবে। 16কে 9 দিয়ে ভাগ করো। দেখো আমাদের 54 নম্বর কোশ্চেনটা একটুখানি ভুল রয়েছে, তোমরা একটুখানি ইংলিশটাকে খেয়াল করবে, দেখবে এখানে আমাদের 7টা নয়, এখানে আমাদের 9টা ছিল। ওকে, এখানে 9টা ছিল। দেখো এখানে যদি 9 হয়, এবার করো, এখানে তাহলে আমাদের 9টা ছিল। মনে করো এখান থেকে একটা ডিস্ট্যান্স আমাদের একটা আছে হলো 8টায়,
আর একটা আছে 9টায়। ওকে, 8টা আর 9টা গেল। এবার দেখো একটা আমাদের 8টায় আছে, একটা 9টায় আছে। এবার দেখো এখান থেকে 8টার থেকে যদি আমি 12টা পর্যন্ত যাই, এখানে 4 ঘন্টা লাগছে। এটা প্রথম ট্রেনটা এদিকে যেতে 4 ঘন্টা লাগছে, পরের ট্রেনটা এদিকে যেতে তোমার 9টা থেকে 12টা, 9, 10, 11, 12, 3 ঘন্টা লাগছে। এই দুটো লসও করে ডিস্টেন্স ধরো, 3, 4, 12কে ডিস্টেন্স ধরো, 12 কিমি ধরো। তাহলে গতিবেগ কত হবে? প্রথমটার গতিবেগ কত? 12কে 4 দিয়ে ভাগ করো, কারণ 12 কিমি যাচ্ছে 4 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 12কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো হলো 3 পাচ্ছি। 3 কিমি পার ঘন্টা এটার গতিবেগ। এটার গতিবেগ কত তাহলে? 12কে 3 দিয়ে ভাগ করো, 4 কিমি পার ঘন্টা এটার গতিবেগ। এবার দেখো এটা 9টায়, এটা 8টায়, চলো এটাকে তাহলে 9টায় করো। তাহলে 1 ঘন্টা পাচ্ছি। 1 ঘন্টায় কত যাবে বলো তো? 1 ঘন্টায় 3 কিমি যাবে। তাহলে আমি ডিস্টেন্স ধরবো, 12 থেকে 3 বাদ দিয়ে দেবো, কারণ 3 কিমি এগিয়ে যাচ্ছে, 12 - 3, 9 কিমি হবে ডিস্টেন্স। আর আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ দুটোকে যোগ করতে হয়, কত হলো? 7 কিমি পার ঘন্টা। 7 কিমি পার ঘন্টা। তাহলে আমরা কি জানি? টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 9, আর আর যেটা আমাদের গতিবেগ কত? 7 কিমি পার ঘন্টা। ভাগ করো, এটাকে এটা দিয়ে ভাগ করো, কত আসছে দেখো। তোমার একে যদি আমরা মিনিটে করে দিই তাহলেও হবে। চলো একে আমরা আগে ঘন্টায় করি। 7 একে 7 যাচ্ছে, 2 পাচ্ছি, তো 2/7। একে মিনিটে করার জন্য একে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার 1 ঘন্টা পাচ্ছি। আর তোমার এখানে তাহলে 6 দুগুণে 12, 120কে 7 দিয়ে ভাগ করো। 7 একে 7, 5-এ 12, 7 7 49, তাহলে 17.1/7 মিনিট। 1 ঘন্টা 17.1/7 মিনিট। তাহলে 1 ঘন্টা বাড়বে, তাহলে তোমার এখানে আমরা 9টা করে নিয়েছিলাম, তাহলে 9টা 10টা, 10টা বেজে 17.1/7, যেটা অপশন নাম্বার সিতে আছে। ওকে, এটা একটু ঠিক করে নেবে। ওখানে তোমার বাংলাটা ভুল রয়েছে, ইংলিশটা আমি দেখলাম, ওখানে 9 আছে। ওকে, 7 হবে না। 58 নম্বর দেখো বলেছে, বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেমি হয়। যদি বছরে তার উচ্চতা 6.4% করে বৃদ্ধি পায়, তবে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল? দেখো বছরের শেষে একটি বালকের উচ্চতা দেওয়া আছে এত সেমি। যদি বছরে তার উচ্চতা এত পার্সেন্ট করে বৃদ্ধি পায়, তবে বছরের শুরুতে তার উচ্চতা কত সেমি ছিল? দেখো বছরের শেষে বলেছে, তাহলে শুরুতে যেতে গেলে কী হবে? আমাদের আগে যেতে হবে। তার মানে 133 এটা বছরের শেষে, শুরুতে যেতে গেলে উপরে 100 দেবো, কারণ আগের দিকে যেতে গেলে আমরা উপরে 100 দিই। আর এত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে নিচে দেবো 106.4, দশমিক তুলে দিয়ে উপরে একটা শূন্য বাড়লো। ক্যালকুলেশন করো, এটাকে যদি ক্যালকুলেশন করি, এটাকে দেখো আমরা কত দিয়ে কাটতে পারি। একে যদি আমরা ছোট করি, একে চলো 4 দিয়ে কাটি। 4 দুগুণি 8, তোমার 9 10 2 লাগবে 26, 4 ছক 24, 4 ছক 24। একে করো 4 দুগুণি 8, এখানে 5, 4 পয়সা 100, একটা শূন্য পেলাম। দেখো 133কে 2 দিয়ে গুণ করলে 266 হয়, তাহলে এটা কেটে এখানে 2 আসবে। 2 দিয়ে কাটো, 12 দুগুণি 24, আর 1 লাগবে তোমার 5 দুগুণি 10, 125 পাচ্ছি। তো 125 সেমি কিন্তু ছিল, যেটা অপশন নাম্বার এতে আছে। এখানে দেখো বলেছে গত সপ্তাহে একটি ম্যাগাজিনের 8,000 কপি বিক্রি হয়। এই সপ্তাহে 7% বেশি কপি বিক্রি হলে এই সপ্তাহে কত কপি ম্যাগাজিন বিক্রি হয়? দেখো 8,000 কপি বিক্রি হলো গত সপ্তাহে, এই সপ্তাহে 7% বেশি কপি বিক্রি হলে এই সপ্তাহে কত ম্যাগাজিন বিক্রি হয়? ওকে, তাহলে গত সপ্তাহে হলো তোমার 8,000 কপি বিক্রি হয়েছে, এই সপ্তাহে 7% বেশি মানে 107/100 করো। 0 0 0 0 কাটো, তাহলে এখানে শেষে একটা শূন্য বসবে, তাহলে শেষে একটা শূন্য বসবে। 7 8 56 6, 8 0 0 5 বসে গেলো, 8 1 8, 8,560 কপি কিন্তু অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। 60 নম্বর দেখো বলেছে, একজন দোকানদার একটি বাইসাইকেল তোমার 2050 টাকায় বিক্রি করে 25% লাভ করেন। কত টাকায় বাইসাইকেলটি বিক্রি করলে তার লাভের পরিমাণ কমে 10% হবে? আগে আমরা ক্রয় মূল্য বার করে নিই। দেখো
2050 টাকায় বিক্রি করে 25% লাভ হচ্ছে, মানে ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে x ইন্টু 25% লাভ মানে 125/100 সমান সমান বিক্রয় মূল্য আমি বলতে পারি 2050 টাকা। তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য বার করে নিতে পারবো। এখান থেকে ক্যালকুলেশন করো, 4 পয়সা 100, 5 পয়সা 125, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 10 50। তাহলে x এর মান কত পাচ্ছি, মানে ক্রয় মূল্য কত পাচ্ছি, 400, 4 1 4, 4 4 16, এটা কিন্তু ক্রয় মূল্য পাচ্ছি এত টাকা। এবার দেখো কত টাকায় বাইসাইকেলটি বিক্রি করলে তার লাভের পরিমাণ 10% হবে। তাহলে লাভের পরিমাণ 10% করতে গেলে বিক্রি করতে হবে কত, 1640-এর উপর 110/100, যেহেতু 10% লাভের পরিমাণ হবে। কত আসছে বলো, 0 0 0 0 কাটো, তাহলে 164 ইন্টু 11, মানে 164, এক ঘর বাদ দিয়ে আবার 164 বসিয়ে যোগ করে দাও। 4 6 4 10 0 হাতে 1 রয়েছে, 6 1 7 আর 1 8, তাহলে 1804 হবে অ্যান্সার, এত টাকা, যেটা অপশন নম্বর বিতে আছে। দেখো এখানে বলেছে 1/2 যোগ 1/6 এইভাবে চলছে, দেখো 1/56, 1/72 এইভাবে চলতে চলতে 1/32 পর্যন্ত আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে 1/2 লিখি, প্লাস 1/6কে আমি কি লিখতে পারি 1/2 মাইনাস 1/3, কারণ দেখো 1/6কে যদি 1/2 মাইনাস 1/3 করি তাহলে দেখো 3 দুগুণে 6 লসগু হবে, তাহলে এখানে তোমার 3 একে 3, 2 একে 2, তো দেখো 1/6 আসবে। আবার 1/12কে আমি লিখতে পারি, কীভাবে লিখতে পারি দেখো, 1/12কে লিখতে পারি 1/3 মাইনাস 1/4 লিখতে পারি, দেখো 3 4 12 লসগু হয়ে যাবে, 4 মাইনাস 3 সমান সমান কত আসবে, 1/12 আসবে। তো এখানে আমি লিখতে পারি প্লাস চিহ্ন আছে, 1/12কে লিখতে পারি আমি 1/3 মাইনাস 1/4, এইভাবে চলতে চলতে তোমার এইখানে আসো, দেখো এইখানে লিখতে পারি 132, মানে কি 11 আর 12 গুণ করলে 132 হয়, 1/11 মাইনাস 1/12, এটা আমি বলতে পারি। ওকে, এইভাবে আমি লিখতে পারি। এবার দেখো এখানে তোমার মাইনাস 1/3 প্লাস 1/3 কেটে যাবে, এখানে তোমার দেখো মাইনাস 1/4, এর পরেরটাই আবার তোমার দেখো প্লাস 1/4 আসবে, কারণ এখানে 4 5 তো 20 হচ্ছিলো, এটা কেটে যাবে, এইভাবে সব কিন্তু কেটে কেটে যাবে। ওকে, এখানে দেখো তোমার 1/10 আর মাইনাস তোমার, ওকে, তাহলে এখানে তোমার 1/10 মাইনাস 1/11 আসবে, এটাও কিন্তু কেটে যাবে, এইটুকু থাকবে, এইটুকু থাকবে, আর এইটুকু থাকছে, এইটুকু মাইনাস 1/12, এটা কাটছে না। তাহলে 1/2 প্লাস 1/2 মাইনাস 1/12, এইটুকুর ক্যালকুলেশন করলে কত আসছে, তাহলে এখানে পাচ্ছি দেখো তোমার 2/2 পাচ্ছি, তাই তো, এই তাহলে 2 লসগু হয়ে যাচ্ছে, আর তোমার 1 আর 1 2, তার 2/2 মাইনাস 1/12 পাচ্ছি, এটা কেটে দাও, 1 পাচ্ছি, 1 মাইনাস 1/12, মানে এখানে তুমি 12কে লসগু করো, 12 মাইনাস 11 সমান সমান 11, 12 মাইনাস 1 আসছে, 11/12 হচ্ছে অ্যান্সার, যেটা অপশন নম্বর বিতে আছে। 65 নম্বর দেখো বলেছে একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে 84 রান করায়, যদি তার গড় রান 2 বাড়ে তবে 21তম ইনিংসের পর তার গড় রান কত হবে। দেখো গড় রান 2 বাড়ে, মনে করো আগে ছিল এক্স ছিল গড় রান, তাহলে 20তম ইনিংসে গড় রান কত ছিল এক্স, তাহলে টোটাল কত ছিল 20x বলতে পারি, কারণ টোটাল যত গড় ছিল সেটাকে এবং মানে যতগুলি ইনিংস সেটা দিয়ে গুণ করলে আমরা কি পাই, টোটাল কতটা রান হচ্ছে সেটা পাই, তাহলে 20x রান ছিল, যোগ 21তমতে কত করছে 84 করছে, সমান সমান আমি আবার বলতে পারি এটা কিন্তু টোটাল পেলাম, আবার এখানে বলতে পারি যে গড় রান এক্স বাড়ছে তোমার 21তম ইনিংসে, তাহলে 21তম ইনিংসের মোট কত 21 ইন্টু তোমার গড় রান 2 বাড়ছে, তাহলে এক্সের সঙ্গে আরও 2 বাড়িয়ে দাও, এটা বলতে পারি। তাহলে লেখো 20x প্লাস 84 সমান সমান 21x প্লাস 21 দুগুণে কত 42, তাহলে 20x মাইনাস 21x সমান সমান 42 মাইনাস 84, বিয়োগ করো, এখানে 2 2 4, এখানে 8 4 4 4 8, মাইনাস 42 পাচ্ছি। ওকে, এখানে কত পাচ্ছি মাইনাস এক্স পাচ্ছি, মাইনাস মাইনাস কাটো, এক্সের মান কত 42, কী চেয়েছে 21তম ইনিংসের পর তার গড় রান কত, গড় রান দেখো 2 বেড়েছিল, তাহলে 42 সঙ্গে 2 যোগ করো, 44 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। 67 নম্বরে দেখো আমাদের কি বলেছে, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কয়েকজন মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো, এর ফলে প্রতিটি পুরুষ 4 টাকা করে এবং প্রতিটি মহিলা 3 টাকা করে পান, মহিলার সংখ্যা কত। দেখো
তোমার 160 জন পুরুষ আছে। আমি যদি বলি পুরুষ ইস্টু মহিলা যেটা টাকা পেয়েছে সেটা কত, 16 পেয়েছে, একজন পেয়েছে 21। ওকে, মনে করো 7/x, তাহলে একজন পেয়েছে 16x টাকা আর একজন পেয়েছে 21x টাকা। এটা গেল। এবার দেখো টোটাল যে মানে পার লোক যত টাকা পেয়েছে, টোটাল টাকাকে যদি সেটা দিয়ে ভাগ করি তাহলে লোক সংখ্যা পাবো। আর একটু ভালো করে বোঝো, মনে করো 10 জন লোক রয়েছে, প্রত্যেকে 2 টাকা করে দিয়েছে, কত টাকা হবে? 10 দুগুণে 20 টাকা হয়ে যাবে। তাহলে কতজন লোক ছিল কী করে বার করবে? দেখো এই 20কে প্রত্যেকে 2 টাকা করে দিয়েছে, সেটাকে যদি 20কে যদি 2 দিয়ে ভাগ করে দেখো 10 জন লোক পেয়ে যাচ্ছে। মানে টোটাল আমাদের 16x টাকা পাচ্ছে পুরুষটা, সেটাকে যদি প্রতি পুরুষ 4 টাকা করে পায়, সেটা দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো আমরা? তাহলে আমরা কতজন পুরুষ ছিল সেটা পেয়ে যাব। তাহলে আমি বলতে পারি 16x/2, এটা হলো পুরুষের সংখ্যা। যোগ দাও। আবার একইভাবে বলতে পারি 21x/3 টাকা করে, এটা হলো মহিলাদের সংখ্যা। সমান সমান মোট সংখ্যা দেওয়া আছে 160। ক্যালকুলেশন করো। 3 4 12 লসাগু করে দাও। 12 লসাগু করলে তোমার 3 কত হচ্ছে? 48। 48x প্লাস তোমার 4 একে 4, 4 দুগুণে 8, 84x সমান সমান 160। এটাকে এখানে করি। 48 আর এই 84 যোগ করো, 8 4 12, 2 হাতে আমার 1 রয়েছে, 8 4 12 রেখে 13, 132x পাচ্ছি বাই 12 সমান সমান কত? 160। ক্যালকুলেশন করো। এখানে যদি তাহলে এক্সের মান আমাদের পয়েন্টে আসছে, তাই না? আর একবার একটুখানি আমরা যোগটাকে দেখি। 8 4 12, 2 হাতে 1 রয়েছে, 8 4 12 রেখে 13 আসছে তোমার। এখানে যদি আরেকবার দেখি, তোমার 16:21 ছিল, তো 16x 21x প্রত্যেকটা পুরুষ আমাদের এখানে বলেছে দেখো 4 টাকা করে পাচ্ছে প্রত্যেকটা পুরুষ, তোমার পুরুষ আর মহিলা। তাহলে তোমার 16x/4, এখানে 21x/3 সমান সমান 160। ওকে, তাহলে মহিলার সংখ্যা চেয়েছে। তোমার এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে? টোটাল সংখ্যা তো পেয়ে যাচ্ছে এখানে। তাহলে 3 4 12 লসাগু, 3 16 48, এখানে 4 একে 4, 4 দুগুণে 8, এখানে তাহলে সমান সমান এটা পাচ্ছি। তাহলে এখানে যদি যোগ করি, তোমার 8 4 12, 2 হাতে 1 রয়েছে, 8 4 12 রেখে 13, তো এটাই আসছে। দেখো এখানে আমরা একটা জায়গায় ভুল করেছি, টোটাল কিন্তু 160 জন নয়। ওকে, দেখো আমরা তো বুঝলাম যে টোটাল মানে 16x করে পেয়েছি, 16x 21x, টোটালটাকে আমরা যদি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো? মানে কতজন পুরুষ রয়েছে সেটা পাবো। দেখো টোটাল আমাদের 160 নয়, এখানে বলেছে 160 জন পুরুষ ও কয়েকজন মহিলা। তাহলে পুরুষের সংখ্যা আমরা এখান থেকে বার করতে পারবো। তাহলে 16x/4 এটা পুরুষের সংখ্যা সমান সমান 160 বলতে পারি। 16 দিয়ে কাটো, 10 পাচ্ছি। তো এক্সের মান কত পাচ্ছি? 40। এক্সের মান যদি 40 হয়, আমাদের চেয়েছে যে মহিলার সংখ্যা কত, তাহলে মহিলার টোটাল কত টাকা পাচ্ছে? 21 × 40 টাকা পাচ্ছে। তাহলে সংখ্যা বার করতে গেলে প্রত্যেকে 3 টাকা করে পাচ্ছে, 3 দিয়ে ভাগ করে দাও। 3 7 21, 4 7 28, 280 জন হবে। অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। এটা বলেছে দেখো একটি সংখ্যার 60% অপর একটি সংখ্যার 3/5 অংশের সাথে সমান প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত। মনে করো একটি সংখ্যা x এর 60% মানে 60/100, অপর একটি সংখ্যা y এর 3/5 অংশের সমান। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত বার করো। 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 2 কেটে দাও। তাহলে x তোমার x সমান সমান y আসছে, তাহলে x/y সমান সমান 1/1, x/y সমান সমান 1:1 হবে, যেটা এতে আছে। বলেছে দেখো একটি দ্রব্য 1864 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয় সেই একই পরিমাণ লোকসান হয় যদি দ্রব্যটি 1490 টাকায় বিক্রি করা হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এত টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয়, মনে করো যেটা লাভ লস হচ্ছে সেটা হলো x টাকা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে আমরা কি জানি, এখান থেকে ক্রয় মূল্য x ধরে আমরা করতে পারি। ওকে, কিংবা যেটা লাভ লোকসান হচ্ছে সেটাকে x টাকা ধরি। তাহলে মনে করো এত টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয়, 1 মিনিট দেখো, তোমার 1664 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ, মানে আমি 1664 মাইনাস কী করব?
দেখো তাহলে এখানটায় আমি কয় মূল্য বার করতে গেলে আমি বলতে পারি 1864 টাকা আছে এখানে, 1864 বিক্রি করে যে পরিমাণ লাভ হয়, তাহলে কয় মূল্য সমান সমান কি, এইটার থেকে তুমি লাভটাকে বিয়োগ করে দাও, বিক্রয় মূল্য মাইনাস লাভ কয় মূল্য, তাই না? যেহেতু লাভ হচ্ছে মানে কয় মূল্য ছোটো হবে, সমান সমান বলতে পারি আবার এত টাকায় বিক্রি করলে সেই একই পরিমাণ লোকসান হয়, আবার কয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য প্লাস লোকসান, কারণ এক্ষেত্রে কয় মূল্যটা বড় হবে, তাহলে বিক্রয়, কারণ লস হচ্ছে মানে কয় মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য প্লাস লোকসান কত, এক্স। ক্যালকুলেশন করো, দেখো তোমার মাইনাস এক্স, এই এক্স এ পাশে আনো মাইনাস এক্স সমান সমান 1490, ওটাকে ও পাশে পাঠাও 1864 আসছে। তাহলে মাইনাস 2x 1864 থেকে 1490 বাদ দাও, 4 9 কত হলো 16, 7 হলে হাতে রয়েছে 1, 4 একে 5 3 8, তাহলে তোমার এখানে 374 পাচ্ছি, মাইনাস 374, মাইনাস মাইনাস কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 দুগুনি তোমার 2 1 2, তাহলে তোমার এখানে 17 হচ্ছে, 8 দুগুনি 16 আর 7 দুগুনি 14, 187 পাচ্ছি এক্সের মান। কী চেয়েছে আমাদের, দেখো এখানে কয় মূল্য চেয়েছে, তাহলে কয় মূল্য আমি এটা ধরেও করতে পারি, এটা ধরেও করতে পারি, আমি দ্বিতীয়টা ধরে করছি, মানে 1 4 9 0 সঙ্গে আমি 187 যোগ করে দেবো, 7 8 9 17 7 হাতে 1 রয়েছে, 14 15 1 16, এত টাকা হবে কয় মূল্য, যেটা এতে আছে। 73 নম্বর দেখো বলেছে যদি দুটি ডাইস একসাথে চালা হয় তাহলে কতগুলি বিভিন্ন উপায়ে তাদের ফলাফলের যোগফল 8 হবে। দেখো দুটো ডাইস রয়েছে, মনে করো একটা ডাইস, দুটো ডাইস, একটায় যদি 1 পড়ে আর একটায় 8 পড়তে গেলে আরেকটায় তো আমাদের 7 তো পড়তে পারে না, তাই না? কারণ 6 অবধি থাকে, তো আমাদের একটা দিতে হবে 2, একটা দিতে হবে 6, তাহলে কিন্তু 8 হবে। আবার যদি একটায় 3 দিই আর একটায় 5 হবে, আবার যদি একটায় 4 দিই আর একটায় 4 হবে, কতগুলি হচ্ছে দেখো, এখানে 1 2 3টে পাচ্ছি, কিন্তু দেখো আবার এখানে যদি এটাই যদি 5 পড়ে তো এটাই কত পড়তে পারে, 3 পড়তে পারে, এটাই যদি 6 পড়ে এটাই কত পড়তে পারে, 2 পড়তে পারে, তাহলে কটা হলো, 1 2 3 4 5টা হবে, যেটা এতে আছে। আর কি হতে পারে দেখো, তাহলে এই 5টাই কিন্তু হচ্ছে, আর কোনোভাবে কিন্তু আমাদের 8 কিন্তু করা যাচ্ছে না, ওকে, এই 5টাই হবে। বলেছে দুটি সংখ্যার গসাগু 13 এবং তাদের অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো গসাগু মানে কি, মনে করো 5, একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা 7x, এদের দুটোর মধ্যে কমন কি আছে, x, তাহলে এদের যেটা কমন আছে সেটাই গসাগু, প্রশ্নে বলেছে গসাগু 13, তাহলে x এর মানই 13, তাহলে একটা সংখ্যা কত হবে, 5 13 65 হবে, 5 13 65 হবে, আর একটা 7 13 91 হবে, যেহেতু x এর মান 13, 65 91 এতে আছে। এখানে দেখো বলেছে একটি ট্রেনের গতিবেগ 80 কিমি/ঘন্টা, যদি একটি গাছকে অতিক্রম করতে 4.5 সেকেন্ড সময় লাগে তাহলে 200 মিটার লম্বা স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। দেখো ট্রেনটি যখন একটি গাছকে অতিক্রম করছে মানে কি নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত, আমরা কি জানি, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, স্পিড কত 80 কিমি/ঘন্টা, এটাকে মিটার/সেকেন্ডে করো, 80কে 5/18 দিয়ে গুণ করে দাও, মিটার/সেকেন্ডে হয়ে যাবে, ওকে। তাহলে 80 ইন্টু 5/18 এটা হলো স্পিড মিটার/সেকেন্ডে, ইন্টু টাইম কত, টাইম বলেছে এত সেকেন্ডে অতিক্রম করছে, তো 4.5 পয়েন্ট তুলে দাও, এখানে 10 করে দাও, 9 দুগুণে 18 করো, 5 নং 45 করো, এখানে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 40 দুগুণে 80, 2 দিয়ে কাটো, 20 দুগুণে 40, কত পাচ্ছি দেখো, এখানে 20 থাকছে, এখানে 5 থাকছে, তো 5 20 পাচ্ছি 100, এটা কিন্তু ডিস্টেন্স পাচ্ছি, কার, ট্রেনের দৈর্ঘ্য এটা, ওকে। কারণ ট্রেনটি একটি গাছকে যে টাইমে অতিক্রম করছে মানে কি ট্রেনটি নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে। এবার স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, আমরা কি জানি যে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, এখন ডিস্টেন্স কত, এদিকের 100 আর এদিকের কত 200 মিটার, তাহলে টোটাল হয়ে গেল 300 মিটার, আর স্পিড কত, স্পিড আমাদের মিটার/সেকেন্ডে করতে গেলে এইটা আমরা পেয়েছিলাম মিটার/সেকেন্ডে করে, তাহলে ভাগ উল্টে গুণ হয়, তাহলে 18কে উপরে দাও, দেখো এইটা যদি এর নিচে বসায় তাহলে ভাগ উল্টে গুণ হয় মানে 18 উপরে যাবে, 80 ইন্টু 5 নিচে থাকবে,
ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 ছক 30। আর কি কাটতে পারি, একে তুমি 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে এখানে কত পাচ্ছি, 3 নং 27/2, 27/2 মানে 13 দুগুণে 26, তাহলে 13.5 হবে, যেটা এতে আছে। নেক্সট দেখো কি বলেছে, 0 2 এবং 4 দিয়ে তৈরি 3 অঙ্কবিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গড় কত। দেখো 0 0 2 এবং 4 দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কত হবে। দেখো 0 দিলে তো আমাদের 2 অঙ্ক হয়ে যাচ্ছে, মানে আগে 0 মানে কি, যদি আমি বলি 0 24, তাহলে এটা 2 অঙ্ক হয়ে যাচ্ছে, কারণ আগে 0 আমরা যতগুলোই দিই একই ব্যাপার, তো এটা হবে না। তো প্রথমে দিতে হবে 2, তারপরে 0, এটা 4, এটা সবথেকে ক্ষুদ্রতম হবে। এবং সবথেকে বৃহত্তম কত হবে, 4 2 0, 420। এই দুটোর গড় চেয়েছে, তো আগে যোগ করো, তারপরে দুটো সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করে দাও, 4 2, 4 2 6, একে 2 দিয়ে ভাগ করো, কত, 3 দুগুণি 6, 1 2, 312 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। নেক্সট দেখো কি বলেছে, নিচের কোন সংখ্যাকে 1.1/2 দিয়ে গুণ করলে এবং সংখ্যাটির সাথে 1.1/2 যোগ করলে একই সংখ্যা পাওয়া যাবে। চলো এটাকে যদি আমরা অপশান টেস্ট করি তাহলেও হবে। নিচের কোন সংখ্যাকে তোমার মনে করো 1 যদি নিই, 1কে আমি গুণ করব কত দিয়ে, 2 1 2 এর আগে 3/2 দিয়ে গুণ করব, কত পাচ্ছি, 3/2 পাচ্ছি। এবং সংখ্যাটির সাথে এত যোগ করলে একই সংখ্যা পাবো, মানে 1-এর সঙ্গে যদি আমি 2 1 2 এর আগে 3/2 যোগ করি, একই সংখ্যা কি পাবো, 2 লসাগু, তাহলে এখানে 2 যোগ 3 সমান 5/2 হয়ে যাচ্ছে, একই সংখ্যা আসছে না, তো 1 হবে না। যদি 3 নিই, তাহলে 3 ইন্টু তোমার 2 1 2 এর আগে 3/2, তো 3 3 9/2 পাচ্ছি। আবার 3 যোগ 2 1 2 এর আগে 3/2, তো 2 লসাগু, তো 3 দুগুণি 6 প্লাস 3, তো 9/2 পাচ্ছি, তো এটা হবে অ্যান্সার, 3 হবে, যেটা বিতে আছে। এখানে দেখো বলেছে একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে, মোট ছাত্রছাত্রীর 1/5 অংশ ভাত খেতে, 2/5 অংশ রুটি খেতে এবং বাকি অংশ ভাত ও রুটি উভয় খেতে পছন্দ করে। মোট ছাত্রছাত্রীর কত অংশ ভাত ও রুটি দুটো খেতে পছন্দ করে। দেখো মোট ছাত্রছাত্রী 40 জন আছে, 40-এর মধ্যে মনে করো 1/5 অংশ ভাত খেতে পছন্দ করে, তাহলে 1/5 মানে কতটা বার করো, 5 এটা 40, 8 জন পাচ্ছি। আবার 40 জনের মধ্যে যদি আমি 2/5 বার করি, 5 এটা 40, 8 দুগুণে 16 জন পাচ্ছি। যোগ করলে কতজন হয়ে যাচ্ছে, 8 6 14 4, হাতে আমার 1 রয়েছে, 1 আর 1 2, টোটাল 24 জন হয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকলো কত, 40 মাইনাস 24, 24 আর 6 30 হচ্ছে, তাহলে 16 পাচ্ছি। তা 16 জন বাকি আছে। তাহলে এরা বলেছে বাকি অংশ ভাত রুটি উভয়ই খায়, তাহলে 16 জন উভয়ই খায়। তাহলে তোমার বলেছে মোট ছাত্রছাত্রীর কত অংশ, তাহলে মোট ছাত্রছাত্রী 40, তাহলে 40-এর উপরে 16 করো, 4 4 16, 4 10 40, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, তো 2/5 অংশ হবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। এটা দেখো বলে দিয়েছে এইটার ঘনমূল বলে দিয়েছে 56, তাহলে এটার তোমার অ্যান্সার কত হবে। দেখো শুধু আমাকে পয়েন্টগুলিকে হিসাব রাখতে হবে। দেখো প্রত্যেকটার থেকে 56 করে বেরোবে, তাহলে কত আসবে। দেখো যদি আমি পয়েন্টগুলি দেখি, এখান থেকে যদি পয়েন্ট তুলে দিই কত পাবো, 1 1টা 2টো 3টে শূন্য পাবো। এখান থেকে পয়েন্ট তুলে দিলে 1-এর পরে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখান থেকে পয়েন্ট তুলে দিলে কটা শূন্য পাবো, দেখো 1-এর পরে 3টে, 1 2 3, আরও 3টে, 1 2 3, আরও 3টে, 1 2 3। দেখো আমরা জানি যে যখন ঘনমূল থাকে রুটের বাইরে 3টের জন্য একটা করে বার হয়, এটার ঘনমূল বলে দিয়েছে 56, তাহলে প্রথমে হবে 56 বাই তোমার 1000 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। ওকে, কারণ 3টের জন্য একটা করে তোমার বাইরে আসবে। যোগ দাও 56, এখানে কত আছে দেখো 3টে 3টে, তাহলে এখানে কত আসবে, 100 আসবে, যেহেতু 2 জোড়া আছে। এখানে করো 3টের জন্য একটা, 3টের জন্য একটা, 3টের জন্য একটা, তাহলে 1-এর পরে 3টে শূন্য আসবে। তাহলে লসও কত হবে, দেখো এটা লসও করতে হবে না, এখানে তোমার 5.6 করো, যোগ 0.56 করো, যোগ 3 ঘর আগে দশমিক, তাহলে 0.056 করো,
3 ঘর আগে দশমিক হয়ে গেল। এগুলিকে যদি যোগ করি 5.6, এখানে পয়েন্ট দাও 5-6 আছে, এখানে পয়েন্ট দাও 0-5-6 আছে, 0 এখানে 0 দাও, এখানে 0 দাও, এখানে 0-0 বলতে পারি। তো 6, 5-6, 11 1 হাতে রয়েছে 1, 5-6, 11 একে 12 2 হাতে 1, 5 একে 6, 6.216, 6.216 বিতে আছে। এখানে দেখো বলেছে রোমা 1 ঘন্টায় 30 পৃষ্ঠা, তোমার রোমা 1 ঘন্টায় 30টি পৃষ্ঠা এবং নীরা 1 ঘন্টায় 40টি পৃষ্ঠা পড়তে পারে। যদি রোমা তোমার 2:30 একটি উপন্যাস পড়া শুরু করে এবং নীরা ওই একই উপন্যাস 3:20 পড়া শুরু করে, তবে কটার সময় তারা দুজন একই পৃষ্ঠা পড়বে? ঠিক একই রকম ট্রেনের মতন করে আমরা করব। দেখো রোমা আছে, আর কে আছে? নীরা আছে। রোমা 1 ঘন্টায় 30 পৃষ্ঠা পড়ে, মনে করো। তাহলে এর আমরা যদি এটা ট্রেনের মতন করে করি তাহলে আমরা বলবো 30 কিমি পার ঘন্টা বা 30 পৃষ্ঠা পার ঘন্টা। 1 ঘন্টায় 30 পৃষ্ঠা, 30 পার ঘন্টা লিখে রাখি, 30 পার ঘন্টা। আবার নীরা 1 ঘন্টায় 40, তাহলে 40 পার ঘন্টা। বলেছে রোমা 2:30 শুরু করছে, রোমা 2:30 আর এ 3:20 2:30 3:20, 3:20 ওকে। এবার দেখো তোমার তাহলে কি দাঁড়াচ্ছে, এই দুটোর মধ্যে যেটা আমরা বার করব, আমরা তাহলে এই হিসাবে কিন্তু আমরা গতিবেগ পাচ্ছি, ঠিক আছে? এই হিসাবে গতিবেগ পাচ্ছি এবং ডিস্ট্যান্সটাকে ধরে নিতে হবে। আমরা জানি যেটা টাইম সমান ডিস্ট্যান্স বাই স্পিড বলতে পারি, ওকে। এবার দেখো কতটা টাইম লাগছে। তোমার 2:30 আর এটা 3:20 পড়া শুরু করলো, দুটো টাইমকে 1 করো, ঠিক আছে? দুটো টাইমকে যদি 1 করো তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো এটাকে তাহলে আমরা, দেখো এই দুটোর মধ্যে একটা জিনিস খেয়াল করো যে এই যে 2:20 আর 3:20 মধ্যে টাইমের ডিফারেন্স কত বলো? এখানে আমাদের 3:20 আছে, আর কি আছে? 2:30 আছে। এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্স কত? দেখো 2:30 আছে, 2:30-এর সঙ্গে যদি আরও 30 যদি আমরা যোগ করি তাহলে 3টে হয়ে গেল, 3টের সঙ্গে 20, টোটাল 50 মিনিটের কিন্তু ডিফারেন্স। তাহলে এইটার থেকে এটার 50 মিনিটের ডিফারেন্স, তাহলে এখান থেকে যদি আমি 50 মিনিট নিয়ে যাই তাহলে কতটা পড়ে ফেলবে বলো? তোমার দেখো এইখান থেকে যদি তুমি 50 মিনিট বাড়াও তাহলে কতটা আসছে? এইখান থেকে ধরো 2:30 আছে, এখান থেকে 50 মিনিট বাড়াও, মনে করো এখান থেকে আরও 50 মিনিট বাড়বে, তাহলে কতগুলি পৃষ্ঠা এক্সট্রা পড়বে বলো তো রোমা? এইটা একটু পরে আসছি। তাহলে রোমা কতগুলি পৃষ্ঠা এক্সট্রা পড়বে সেটা বলো। তাহলে এইখানটায় রোমা 1 ঘন্টায় পড়ছে 30, তাহলে 1 ঘন্টায় মানে 60 মিনিটে পড়ছে হলো 30টি পৃষ্ঠা। তাহলে 1 মিনিটে কত? 30/60, 30/60 মানে কত? হাফ, তাই তো? তাহলে 50 মিনিটে কত? 50 মিনিটে 50, আর তোমার 30/60 মানে কত? এখানে হাফ পেয়েছিলাম, তো 50 মিনিটে হাফ ইন্টু 50, এখানে হাফ ছিল, তাহলে হাফ ইন্টু 50 মানে 50/2, 25টি পৃষ্ঠা পড়বে। তো এখানে 25টি পৃষ্ঠা কিন্তু পড়বে। এবার মনে করো এইখানে একটা নির্দিষ্ট টাইম এক্স, মনে করো এক্স ঘন্টায় তারা সেম পৃষ্ঠা পড়বে। মনে করো এও এদিক থেকে পৃষ্ঠা পড়তে পড়তে আসছে, এও এদিক থেকে পৃষ্ঠা পড়তে পড়তে আসছে, এবং এক্স ঘন্টা যখন হয়ে যাবে তখন তারা সেম পৃষ্ঠা পড়বে। তাহলে এক্স ঘন্টায় রমা কতটা পৃষ্ঠা পড়বে বলো তো? তাহলে এক্স ঘন্টায় রমা, মনে করো এখান থেকে শুরু হচ্ছে কিন্তু এবার, তাহলে এক্স ঘন্টায় রমা পড়ছে হলো 1 ঘন্টায় 30, তাহলে এক্স ঘন্টায় পড়বে হলো 30x পড়বে। আর এদিকের 25টা অলরেডি আগে পড়ে ফেলেছে, তাহলে এর সঙ্গে 25 যোগ করো, এতগুলি পড়ছে। সমান সমান দিয়ে আমি বলতে পারি এক্স ঘন্টায় নীরা কতটা পড়বে? 1 ঘন্টায় 40টা পড়ছে, তাহলে এক্স ঘন্টায় পড়বে 40x। তাহলে 30x মাইনাস 40x সমান সমান -25। এখান থেকে দেখো -10x সমান সমান -25, মাইনাস মাইনাস কাটো, x সমান সমান 25/10, 25/10 মানে x এর মান 2.5 পাচ্ছি। 2.5 মানে কত? তোমার 2 ঘন্টা 30 মিনিট, 2.5 মানে হলো 2 ঘন্টা 30 মিনিট। তাহলে শেষের টাইমটা 3:20, 3:20 সঙ্গে 2 ঘন্টা 30 যোগ করে দাও, 2 ঘন্টা 30 মিনিট যোগ করে দাও, তো 3 2 5, আর এখানে পাচ্ছি 50। তাহলে তোমার
কটার সময়? 5:50, যেটা বিতে আছে। দেখো কি বলেছে আমাদের লাস্ট কোশ্চেন, 30টা কোশ্চেন এসেছিল আমাদের। বলেছে অরুণ তার আয়ের 10% সঞ্চয় করে, 1 বছর পরে তার আয় 20% বাড়ে, কিন্তু তার পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সঞ্চয় করেন। তার খরচের বৃদ্ধির হার নির্ণয় করো। তাহলে অরুণ মনে করো 100 টাকা আয় করছে, এটা মনে করো আয়। অরুণ মনে করো 100 টাকা আয় করে, 10% সঞ্চয়, তাহলে 10 টাকা করছে। তাহলে আমাদের খরচ কত হবে বলো? খরচ তাহলে 90 টাকা, বাকিটা খরচ করছে। 1 বছর পরে তার আয় 20% বাড়ে, তাহলে তার আয় 20% বাড়ে মানে 120 হয়ে গেল। বলেছে কিন্তু তিনি পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সঞ্চয় করে, মানে এই 10 আগে সঞ্চয় করতো, এখনও সেই 10ই সঞ্চয় করে। তাহলে তার খরচ কতটা বৃদ্ধি পাচ্ছে? তাহলে এখন খরচ কত বলো? এখন খরচ হলো 110, কারণ 120 মাইনাস 10 করে দাও, 110 হচ্ছে। ওকে, তাহলে এখন খরচ কতটা বৃদ্ধি পাচ্ছে দেখো। 9 আগে ছিল 90, এখন বৃদ্ধি পেয়েছে, এখন 20 বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 90, এখন হয়ে গেছে 110, তাহলে 20 বৃদ্ধি পেয়েছে। কার উপরে? এই 90-এর উপরে। তাহলে 90-এর উপর বৃদ্ধি পেয়েছে 20, একে কত 100তে কত করো, 0 0 কাটো, 200/9 পাচ্ছি। 200/9 মানে কত আসছে দেখো, 18, 20 পাচ্ছি, 9 দুগুণে 18, 2 পাচ্ছি, 22.2/9% হবে অ্যান্সার, যেটা এতে আছে। তো চলো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আমরা নেক্সট দিন তোমাদের 17ই নভেম্বর থার্ড শিফটে আসা 30টি অঙ্ক সমাধান করব। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দিও।